অগ্নির পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে সমস্ত স্কুলগুলো আছে তার মধ্যে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুলের 1 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তবে 1 নম্বরে এখানে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো, চলো একে একে সমাধান খুঁজি। প্রথম প্রশ্নটিতে বলেছে শতকরা সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করি। তো একটি মিশ্র ভগ্নাংশ 33.1 দেখো হর যে আছে তাকে নিচে লিখে দাও 3, আর উপরেরটা এর সঙ্গে গুণ করতে হয়, তাহলে 3 33 99, আর যেটা হবে সেটা যোগ, তাহলে 99 এর আগে 103। এখানে কিন্তু পার্সেন্টেজের চিহ্ন আছে। তো এবার তোমরা কি করবে, 103 পার্সেন্টেজ মানে হচ্ছে নিচে 100 চলে আসে, গুণ 100, তাহলে আমার এই উপরের 100 আর নিচের 100 কাটা গেল, সমান সমান। তাহলে দেখো উপরে আর 100 নিচের 100 কাটা যাবো বলতে 100 দিয়ে ভাগ করছি আমি, 100 কে 100, 100 নামটা পড়ছি, 100 কে 100 আর এদিকেও 100 কে 100, তাহলে উপরে 1 আর নিচে 3, 1 কে 3, এই কিন্তু তোমাদের উত্তর হয়ে গেল। তোমরা এটাকে এইভাবে লিখতে পারো যে 100 নিচে 3 আর যে পার্সেন্টেজ সেটাকে এরকম 1-এর 100 লিখে করতে পারো, তাহলে এই 100 আর 100 ভাগ চলে গেল, তাহলে 1-এর 3 কিন্তু উত্তর। বেশ, পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে 6.234 মিটার সমান কত ডেসিমিটার। তোমাদের সূত্রটা অনুযায়ী যে কিলটা হেঁকে ডেকে মারো দেশের শান্তি মিলবে, তো মারো মানে মিটার, মিটার দেশের শান্তি ডেসিমিটার, মিটারের পরে কিন্তু ডেসিমিটারের ঘর আছে, তাহলে মিটার থেকে ডেসিমিটার কয় ঘর, 1 ঘর, আর একটা ঘরের ডিফারেন্স হচ্ছে 10 করে, প্রতিটা ঘরের ডিফারেন্স কত, 10 করে, প্রতিটা ঘরের ডিফারেন্স কিন্তু 10। এবার দেওয়া আছে কোথায়, মিটারে দেওয়া আছে, আর যাবো কোথায়, ডেসিমিটারে। তো যখন আমি ডান দিকে যাবো যত, সেগুলো সব ছোট, তো বড়োর ঘরে যদি দেওয়া থাকে, মনে করো যে বড়োর কোনো, তোমার বাড়ি হচ্ছে বড়োরা আছে, তোমাদের বাড়িতে এবার বড়োদের খাবার, অর্থাৎ বাবা যে পরিমাণ ভাত খায় সেই ভাত বা অন্য খাবার যদি তোমাকে দেওয়া হয়, তাহলে কিন্তু তোমার কী হবে, বেশি হয়ে যাবে। তাহলে কী করতে হয়, বেশি করতে গেলে যোগ বা গুণ, তো এক্ষেত্রে গুণ হবে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে সবসময় মনে রাখতে হবে 10 দিয়ে গুণ হবে, বা যে কয় ঘর যাবে সেই কয় ঘর গুণ হবে। তাহলে এখানে 1 ঘর গেছে, তাহলে 6.234 গুণ কত, 10। তোমরা এটা কীভাবে করতে পারো, এর দশমিকটা তুলে দাও, দশমিক তুলে দিলে 6, 2, 3, 4-এর নিচে কত, দশমিকের জন্য একটা 1, আর দশমিক পরে যে কটা সংখ্যা ছিল সেই কটা শূন্য, তাহলে 3টে শূন্য, গুণ কত, 10, এর একটা শূন্য আর এর একটা শূন্য কাটা, তাহলে আমরা কত পেলাম, 6, 2, 3, 4, তার নিচে কত, 100। ঠিক একইভাবে তোমরা উল্টে আবার দশমিক বসিয়ে দাও, নিচে দুটো শূন্যর পর আগে 1, তাহলে ওপরেও দুটো সংখ্যার আগে দশমিক বসবে, তাহলে উত্তরটা হয়ে যাবে 4, 3, আমি দুটো সংখ্যা লিখলাম, তার আগে দশমিক দিলাম, 2 আর 6, আচ্ছা 6, 2.34। এটাকে আমরা আরেকটাভাবে করতে পারবো, সেটা হচ্ছে এই 6.234 গুণ কত, 10। মনে রাখবে গুণের সময় যে কটা শূন্যর আগে 1 আছে দশমিক সেই কটা ঘর পেছনে আসবে, তো এখানে কটা শূন্যের আগে 1, একটার আগে 1 আছে, তাহলে দশমিক একটা ঘর পিছিয়ে আসবে। এইটা কিন্তু তোমরা মনে রাখতে পারলে একবারে করে দিতে পারবে, খুব সোজাভাবেই করতে পারবে। 3 দাগে বলেছে আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। এইটা একটা খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। দেখো আবৃত্ত দশমিক অর্থাৎ 3.24 এর মাথায় যে দশমিকটা দেওয়া, এর মানে হচ্ছে এই কোনো একটি সংখ্যাতে যখন আমরা ভাগ করছি তখন ভাগফলে দশমিকের পরে 2বার ভাগ দেওয়া হয়েছে, তারপর যখন 4 সংখ্যাটি ভাগ দেওয়া হয়েছে তখন ভাগফলে 4 আসার পরে বারবার কিন্তু 4 আসছিল, এরপরে বারবার 4 আসছিল, তো বারবার 4 না লিখে এই মাথায় আবৃত্ত দশমিক বা পৌনঃপুনিক বসিয়ে দেওয়া হয়েছে, তোমাকে বুঝতে হবে যে 4টা বারবার এসছে। তো আমরা এই ধরনের সামান্য ভগ্নাংশ আনতে গেলে কী করব, প্রথমে 3 রাখবো, তারপর যোগ চিহ্ন দেবো, এবার এই পৌনঃপুনিক ছাড়া মূল সংখ্যাটিকে লিখব 24, তার থেকে বিয়োগ করব কত, পৌনঃপুনিক যার মাথায় আছে আর যার মাথায় নেই কার মাথায়, 2-এর মাথায় 2 বিয়োগ করব। এবার দেখো নিচে আবার ভাগের দাগ লিখবো, লেখার পরে কী করব, যার মাথায় পৌনঃপুনিক আছে কজনের মাথায়, একজনের মাথায়, তাহলে একটা 9, আর নেই কজনের মাথায়, এই যে 2-এর মাথায় নেই, তার জন্য একটা শূন্য, মানে যে সংখ্যার যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক বা আবৃত্ত দশমিক আছে সেই সংখ্যাটা বাদ দিয়ে বাকি যে কটার মাথায় নেই তাদের কিন্তু আমরা, এটা নেই এর মাথায়, তো দাগ দিলাম, দিয়ে যার মাথায় আছে সেই কটা সংখ্যার জন্য একটা 9, আর যার নেই তার জন্য একটা শূন্য। এবার তোমরা সমাধানটা করো, 3 যোগ 24-এর 2 বাদ দিলে কত হয়, 22, 90। এবার এর তলায় কিছু নেই মানে 1, তাহলে 90 আর 1-এর লসাগু কত হয়, 90 হয়ে যায়, 90 দিয়ে 1কে ভাগ করলে কত হবে, 90, আর 3 90 গুণ করলে 270, যে চিহ্ন সেই চিহ্ন, 90 দিয়ে 90কে ভাগ করলে 1, 22 1-কে 22, তাহলে আমরা উত্তরটা কত পেয়ে গেলাম, 2, 7 আর 2 9, 2, 292-এর 90, 292-এর যে 90, এটাকে আমরা যদি কাটাকাটি করি, দেখো 292-এর 90, এর মানে হচ্ছে 90 দিয়ে একে কিন্তু ভাগ করতে হবে, তাহলে 90 দিয়ে ভাগ করলে 3 9 27, 4 9 36, 36 বেশি হয়ে যাচ্ছে, তাহলে দেখো 3 9 27, অর্থাৎ 3 0 0, 3 9
27। এই ধরনের ভাগে আমি বারবার বলেছি যে শূন্যটা বাদ দিয়ে, দেখো শূন্যটা বাদ দিয়ে প্রথম দুটো সংখ্যা মেলানোর চেষ্টা করো। 29কে 9 দিয়ে ভাগ করো, 29-এর মধ্যে কিন্তু 9 তিনবার থাকে, 3 9 27, আর এই 3 শূন্য শূন্য বসালাম, বিয়োগ করলে কত পাচ্ছি 2, 7 আর কত হলে 9, 2 হলে 9, তাহলে আমরা কত পেয়ে গেলাম 3 পূর্ণ 22-এর 90। আর এখানে একটু কাটাকাটি আমাদের করতে হবে, 2 দিয়ে কাটতে হবে, 11 2 22, 45 2 90। তাহলে এই অঙ্কটা পেয়ে গেলাম 3 পূর্ণ 11 45, 3 পূর্ণ 11 45। এই কিন্তু তোমাদের সঠিক উত্তর, 3 পূর্ণ 11 45। পরবর্তী প্রশ্ন বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। -6 অঙ্কটিতে আছে যে -6 আর -8 এদের মধ্যে বড় ছোট নির্ণয় করতে হবে। তো বড় ছোট বলতে দেখো মাইনাস যত পেছনের দিকে যাবে, -1 2 3 4 5 6 7 8 9 10, তত কিন্তু অর্থাৎ শূন্য থেকে যত এদিকে দূরে যাবে -2 -4, তারপরে তুমি আরও যদি যায় -10, যত বেশি যাবে তত কিন্তু শূন্য থেকে যত দূর হবে তত ছোট হবে, আর যত শূন্যর কাছে হবে তত কিন্তু বড় হবে। অর্থাৎ -6 কিন্তু বড় আর -8 ছোট। সংখ্যা দেখলে হবে না, এখানে এই যে মাইনাস চিহ্ন মানে হচ্ছে তত টাকা তুমি ঋণ করে ফেলছো। তো যত টাকা ঋণ হবে তোমার শোধ করতে কিন্তু কষ্ট হবে, তো যত কম ঋণ হবে সেটা কিন্তু তত ভালো তোমার জন্য। 5 দাগে বলেছে দুধের কৌটোর আকার। তো দুধের কৌটোর আকার যদি আমি এরকম একটা দুধের কৌটোর আকার ভাবি, তো দুধের কৌটোর আকারটা কেমন, চোঙের মতো। কিসের মতো? সাধারণত চোঙের মতো, চোঙের মতো। তাহলে আমার সঠিক উত্তর কী হবে? চোঙের মতো। আচ্ছা, এবার বলেছে -7-এর সঙ্গে কত যোগ করলে -12 হবে। -7 এর সাথে কত যোগ করলে -12 হবে। একটা জিনিস বলো, আমি এর আগের অঙ্কটাতে বোঝানোর সময় বলেছি যে এই -7 মানে হচ্ছে, মাইনাস চিহ্ন মানে দোকানদার তোমার কাছে টাকা পায়, দোকানদার তোমার কাছে টাকা পায়। তাহলে তোমার কাছে 7 টাকা পেত, এখন হয়ে দাঁড়িয়েছে -12 টাকা। অর্থাৎ আগে দোকানদার পেত 7 টাকা, পরের দিন তোমার বাবা দোকানে গিয়ে শুনলো যে তোমার 12 টাকা হয়ে গেছে। তাহলে বলো তো দোকানদার নিজে কত টাকা খাতায় এক্সট্রা লিখেছে যাতে -12 টাকা হয়? দোকানদার কিন্তু আরও ঋণ 5 টাকা লিখেছে, তাই না? তুমি তো 7 টাকা ঋণ করে এসেছিলে, তুমি 7 টাকা ঋণ করে এসেছিলে, কিন্তু তোমার বাবা দোকানদারকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা আমাদের খোকা বা খুকি কত টাকা ঋণ করেছে বলো তো? তখন কিন্তু দোকানদার বলছে 12 টাকা ঋণ আছে, মাইনাস চিহ্ন মানে 12 ঋণ আছে। তো ঋণটা আরও কত টাকা সে লিখলে 12 টাকা হবে, তাহলে তোমাকে মনে রাখতে হবে আরও কিন্তু ঋণ 5 টাকা বেড়েছে, আর ঋণের চিহ্ন সবসময় বিয়োগ, তাই -5। সঠিক উত্তর কত হবে? -5। সঠিক উত্তরটি নির্বাচন করো। এর কত পার্সেন্ট? 0.25-এর 25% কত? 0.25 এর মানে কি? গুণ 25%, আর এই পার্সেন্ট মানে তলায় 100। তো সেটা আমরা পরে আসি। এর আগে দশমিক তুলো, দশমিক তুলে নিচে 1 আর যে কটা সংখ্যা সেই কটা শূন্য, তাহলে ওপরে রইল কেবলমাত্র 25 গুণ 25% মানে কারো পাশে পার্সেন্টের চিহ্ন থাকা মানে তলায় 100। তাহলে এবার দেখো গুণ করে যদি নিই, এবার যদি আমরা গুণ করি 25 25 কত? 625, 25 25 625, 25-এর যদি তোমরা গুণ করো 625 পেয়ে যাবে। আর নিচে কত? শূন্য গুণ সোজা, টোটাল শূন্যগুলো যোগ করে দাও, 4টে শূন্য। তাহলে আমাদের উত্তর দাঁড়াবে, দেখো কটার আগে দশমিক, যে কটা শূন্যর আগে 1 সেই কটার আগে দশমিক, তাহলে 1টা 2টো 3টে 4টে, 4টের আগে 1, আমি 5 লিখলাম, 2 লিখলাম, 6 লিখলাম। দেখো 5 লিখেছি, 2 লিখেছি, 6 লিখেছি, কিন্তু আমার তো সবে 3টে সংখ্যা হয়েছে, 4টে সংখ্যা কি হয়েছে না? তাহলে আরেকটা সংখ্যা করে নিলাম, আর তার আগে দশমিক দিলাম, দশমিকের আগে একটা শূন্য বসে, তাহলে 0.0625 কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এই যে পরবর্তী বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে একটি সমবাহু ত্রিভুজ, দেখো এই একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ কাকে বলবো? যার 3টে বাহু সমান, যার 3টি বাহু সমান, অর্থাৎ এই বাহু এটা সমান, কত সেমি বলেছে? প্রতিটি বাহুর দৈর্ঘ্য, মানে একটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি, আর একটা মানে আমরা জানি যে সমবাহু হলে 3টি বাহুই সমান, তাহলে এটা 6, এটাও 6। পরিসীমা সবসময় বাইরের অংশ, পরিসীমা কোন অংশটা? বাইরের অংশ। তাহলে 3 বার 6 যোগ করব বা একবার 6-এর সাথে 3 গুণ করব, তাহলে সমান সমান 18 সেমি। উত্তর কত আসবে? 18 সেমি। পরিসীমা কিন্তু আমাদের হয়ে যাবে 18 সেমি। আচ্ছা, পরের প্রশ্ন বলেছে 6টি তলবিহীন ঘনবস্তু হবে। 6টি তলবিহীন, দেখো ইটের কিন্তু 6টা তল আছে, এই দেখো একটা ইটেরও 6টা তল আছে, এই একটা ইটেরও 6টা তল আছে। ছক্কার গুটি, লুডুর ছক্কা বর্গকার হয়, এরও কিন্তু 6টা তল আছে। দেখো লুডোর ছক্কারও কিন্তু 6টা তল। ডাস্টারেরও সাধারণত 6টা তল।
এই যে এর নিচে যদি এরকমটা ধরো, তো এই যে একটা ডাস্টার, তারও কিন্তু 6টা তল আছে। তাহলে নেই কার? বোতলের। কার নেই? বোতলের। তাহলে কারণ কেন? বোতল তো এরকম, বোতল এরকম হবে ধরো, তো বোতলের কিন্তু 6টা তল নেই। তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে? বোতল। চলো পরবর্তী প্রশ্নে বলেছে পরপর দুটি মৌলিক সংখ্যার গসাগু। পরপর দুটি মৌলিক সংখ্যা, তা মৌলিক সংখ্যা আমরা জানি মৌলিক সংখ্যা কি? যাদের এক এবং সেই সংখ্যা দিয়ে ছাড়া ভাগ করা যায় না, মানে সেই সংখ্যা ছাড়া উৎপাদক নেই। তাহলে মাত্র দুটি উৎপাদক যাদের। তো পরপর দুটি মৌলিক সংখ্যা আমি নিলাম, 3 নিলাম আর 5 নিলাম। তা 3 আর 5-এর কী হবে? এটা 1 আর 3, 1 আর 3। গসাগু হচ্ছে সেই জিনিস যা সবার মধ্যে কমন আছে। আচ্ছা, এটা 1 আর 5। গসাগু হচ্ছে সেই সংখ্যা যা সবার মধ্যে কমন। একমাত্র 3 আর 5-এর মধ্যে কে কমন আছে? 1। তাই বলতে হয় পরপর দুটি মৌলিক সংখ্যার গসাগু সর্বদা কত হবে? 1। কত হয়? 1। আমাদের সঠিক উত্তর কিন্তু 1 হয়ে যাবে। 1/4 অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা কত? 1/4 অংশ। 1/4 অংশ, এই কথাটা মানে কি জানো তো? 4টে ডিম ছিল, এই যে একটা ডিম, দুটো ডিম, 3টে, 4টে ডিম। এই 4টে ডিমের মধ্যে একটা ডিম নষ্ট হয়ে গেছে, এই একটা ডিম নষ্ট হয়ে গেছে, পচা বেরিয়েছে। তাহলে এরকম যদি 100টা ডিম থাকে, তার মধ্যে কতগুলো ডিম নষ্ট হয়েছে? এটা ঐকিক নিয়মে করে তোমরা বুঝতে পারবে। এমনি সংক্ষেপে আমি করে দেবো, কিন্তু তোমরা মূল লিখতে হয় এইভাবে যে 4টির মধ্যে একটি নষ্ট, একটি ডিম নষ্ট। তাহলে একটি ডিমের মধ্যে নিশ্চয়ই দেখো 4টি ডিমের মধ্যে একটি নষ্ট হলে একটি ডিম নিশ্চয়ই কম নষ্ট হবে একটির মধ্যে। 1/4, আর কমাতে গেলে ভাগ বা বিয়োগ, এক্ষেত্রে ভাগ করবো। 1/4টি ডিম নষ্ট, কিন্তু 100টি ডিমের মধ্যে দেখো 1-এর মধ্যে যতগুলো ডিম নষ্ট ছিল 100-র মধ্যে নিশ্চয়ই তার থেকে বেশি ডিম নষ্ট হবে। আর বেশি করতে গেলে গুণ 1/4 গুণ 100, 4 দিয়ে ভাগ করলে 4 × 25 100, 25টি ডিম। তো এইভাবে কিন্তু তোমরা লিখে অঙ্কটাকে বুঝে করতে পারো, অথবা মনে যদি থাকে যে একটা 4টের মধ্যে নিচে যে থাকে সবসময় মূল অংশ, এর মধ্যে একটি ডিম নষ্ট, তাহলে 100টার মধ্যে দেখতে গেলে তোমাকে গুণ করে দিতে হবে। শতকরা নির্ণয় করতে গেলে গুণ করতে হয়, 4 × 25 100। আর এবার কিন্তু অবশ্যই 25% এই শতকরার চিহ্নটা অবশ্যই দিতে হবে। শুধু কিন্তু 25 উত্তর হবে না, হঠাৎ করে দেখে 25 উত্তর করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? এই যে এ দাগের উত্তরটা হবে 25%। কোনো বৃত্তের ব্যাসার্ধ সমান ব্যাস গুণ বৃত্তের ব্যাস। দেখো বৃত্তের ব্যাসার্ধ, আমি যদি এখানে একটা বৃত্ত আঁকি, এই যদি আমার একটা বৃত্ত হয়, এর ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র এখানে, কেন্দ্র থেকে ব্যাসার্ধ কোনটা? কেন্দ্র থেকে অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, আর ব্যাস কোনটা? বৃত্তের বৃহত্তম যা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এই যে মাঝের থেকে এটা ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়। বৃত্তের ব্যাস এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলা হয় 2r। তাহলে দেখো ব্যাসার্ধ হচ্ছে r যোগ r। এবার বলেছে বৃত্তের ব্যাসার্ধ সমান ব্যাস গুণ বৃত্তের ব্যাস। তো বৃত্তের ব্যাস তো পুরোটাই, বৃত্তের ব্যাস যদি আমি নাম দিই এ আর বি, তাহলে এ ও একটা ব্যাসার্ধ, আর ও বি কিন্তু একটা ব্যাসার্ধ। এই দুটো যোগ করলে তবে তো এ বি হবে। ভালো করে বোঝো, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এই দুটো যোগ করলে পুরো ব্যাসটা পাওয়া যাবে না। তার মানে এই পুরো ব্যাসটা হচ্ছে অর্ধেক। এই পুরো ব্যাসটা হচ্ছে কি? অর্ধেক। কার অর্ধেক? বৃত্তের ব্যাসের অর্ধেক। দেখো যে কোনো এর একটা সমান কিন্তু লিখবো আমরা এই যে 1/2 অর্ধেক গুণ বৃত্তের ব্যাস। কী করে তোমাদের সেটাও আমি আরেকবার বলে দিচ্ছি। সংখ্যা দিয়ে আমরা যদি এটাকে বুঝি আরও ভালো বুঝতে পারবো। দেখো এখানে একটা ছোট্ট বৃত্ত, এর টোটাল ব্যাস হচ্ছে মনে করো 6 সেমি। কত? 6 সেমি। তাহলে এর ব্যাসার্ধ কত হবে? এর ব্যাসার্ধ নিশ্চয়ই এটা 3 সেমি, এটা 3 সেমি। তাহলে 3 আর 3 যোগ করলে তবেই তো 6 সেমি হয়। আর 3টা কি? এই 6 সেমির অর্ধেক। 6 গুণ 1/2, অর্থাৎ 6-এর অর্ধেক যদি করি আমরা, তাহলেই পাবো 3 সেমি। 6 3 × 6। তাই ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, তো তাই আমাদের উত্তর হবে 1/2 গুণ হচ্ছে বৃত্তের ব্যাস। ব্যাসার্ধ সমান 1/2 গুণ। এটাই আমাদের শেষ প্রশ্ন, এক দাগের। বলেছে প্রদত্ত কোন সংখ্যা জুড়ে লসাগু 32? 32 হচ্ছে লসাগু। এই যে লসাগু, তোমরা 4 আর 8, 4 আর 8-এর লসাগু কখনোই হবে না। লসাগু হচ্ছে সেই সংখ্যা যার সংখ্যাগুলি দিয়ে ভাগ করলে মিলে যায়। তো 4 দিয়েও ভাগ করলে মিলে যায়, 8 দিয়েও ভাগ করলে মিলে যায়। কিন্তু 4 আর 8-এর লসাগু কিন্তু কে আসবে? 8 আসবে। দেখো 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, 4 2 8, তাহলে টোটাল লসাগু দাঁড়াবে 4 2 8। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 8-এর লসাগু তো হবে না। তারপরে 2 আর 16, দেখো 2 আর 16-র লসাগু কিন্তু কত আসবে? দেখি 2 1 2, 8 2 16, তাহলে সেই লসাগু কত আসছে? 16 আসছে। তাহলে এটাও হলো না। তারপরটা দেখি 16 আর 32, 4 দিয়ে ভাগ করে 4 4 16, 4 8 32। আবার 4 দিয়ে দেখি, 4 2 4 1 4, 4 2 8, 4 4 16, 16 2 32। এই কিন্তু আমাদের লসাগু আসছে 32। তাহলে 32 সঠিক উত্তর কোনটা হবে? সিধা 16 আর 32-এর লসাগু কত হবে? 32। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? সিধা। তাহলে আমরা এইভাবে সমস্ত সমাধানগুলো করার চেষ্টা করলাম।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।